গল্পের শুরু হয় ইউন নামের এই হাই স্কুল পড়ুয়া মেয়েটিকে দেখিয়ে। দেখা যায় তার রুমে অসংখ্য ছোট ছোট নোট দিয়ে ভর্তি, আর সে একটা ছোট ডায়েরিতে আজকে কি কি করেছে সেই সবকিছু লিখে রাখছে। আসলে তার একটা গুরুতর অ্যাক্সিডেন্ট হয়েছিল। এরপর থেকে সে এক বিরল রোগে আক্রান্ত, যে রোগটার কারণে প্রতি রাতে সে ঘুমিয়ে যাওয়ার পর সেই দিনের সবকিছু ভুলে যায়, যা ইন্টারোগ্রেট অ্যামনেশিয়া নামে পরিচিত। এই কারণেই সে সবসময় নোটের ব্যবহার করে, এবং এই রোগটার ব্যাপারে শুধু তার বাবা মা এবং স্কুলের টিচাররাই জানে। তো একদিন সে স্কুলের বাসে উঠে দেখে বসার সিট নেই, তাই সে কিম নামের এই ছেলেটার পাশে গিয়ে দাঁড়ায়। কিম ছিল খুবই ইন্ট্রোভার্ট প্রকৃতির ছেলে। সে বারবার আর চোখে ইউনকে দেখে যাচ্ছিল। এমন সময় হঠাৎ ড্রাইভার অনেক জোরে বাসের ব্রেক চেপে ধরে, এতে ইউন প্রায় পড়েই যাচ্ছিল। তবে তৎক্ষণাৎভাবে কিম পিছন থেকে তার চুল টেনে ধরে। এতে সে পড়ে যাওয়ার হাত থেকে রক্ষা তো পায় ঠিকই, কিন্তু দুজনেই একটা বিব্রতকর অবস্থায় পড়ে যায়। কিম অবশ্য তাকে সরি বলে এবং জানায় সে এমনটা ইচ্ছে করে করেনি। এতে ইউন তাকে কিছুই বলে না। এরপর কিম তার ক্লাসরুমে গিয়ে দেখে তার টেবিলে অনেক খাবার ছড়িয়ে ছিটিয়ে আছে। আসলে তার ডেস্কমেট ডংসুকে পাশের ক্লাসের কয়েকজন ছেলে অনেক বুলি করে। ডংসু খুব সহজ সরল হওয়ায় এসব মুখ বুজে সহ্য করে যায়, কিন্তু কিম আর নিজেকে আটকাতে পারে না। সে সোজা সেই ছেলেটার কাছে গিয়ে শেষবারের মতো বলে তারা যেন ডংসুকে আর ডিস্টার্ব না করে, তা না হলে কপালে দুঃখ আছে। তখন জাং নামের এই ছেলেটা তার সাথে উল্টো তর্ক শুরু করে। সে তাকে একটা চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়ে বলে, তুমি যদি ইয়নকে প্রপোজ করে ডেট করতে পারো তাহলে আমরা ডংসুকে আর ডিস্টার্ব করব না। আসলে ইয়ন ছিল স্কুলের সব থেকে সুন্দরী স্টুডেন্ট, সব ছেলেরাই তাকে প্রপোজ করে, কিন্তু সে কখনো কাউকে অ্যাকসেপ্ট করেনি। এইদিকে কিম তো ছিল ইন্ট্রোভার্ট টাইপের, সে তো কোনোভাবেই সাহস করতে পারবে না ইয়নকে ডেট করার। যাই হোক, ব্রেক টাইমে দেখা যায় ইয়ন তার বান্ধবীদের সাথে ফুটবল খেলছে, আর দূর থেকে বসে কিম শুধু ইয়নকেই দেখে যাচ্ছে। এমন সময় জ্যাং তাকে মেসেজ করে বলে পিছনে তাকাতে। সে পেছনে তাকিয়ে দেখে জ্যাংরা বড় করে কিম লাভস ইয়ন লিখে দেখাচ্ছে, মানে তাকে প্রপোজ করার জন্য আবারও উস্কে দিচ্ছিল। কিছুক্ষণ পর তারা ক্লাসরুমে ফিরে গেলে জ্যাংরা আবারও আসে ডংসুকে বিরক্ত করার জন্য। তখন কিম বলে ওঠে, আচ্ছা ঠিক আছে, ইয়নকে প্রপোজ করলেই তো শান্ত হবে তোমরা, আমি সেটাই করব তাহলে। এই বলে সে সোজা ইয়নের কাছে চলে যায় এবং 1 সেকেন্ডও দেরি না করে একদম সরাসরি তাকে প্রপোজ করে বসে। আসলে সে ভাবছিল ইয়ন তো সবাইকে রিজেক্ট করে দেয়, তাকেও হয়তোবা রিজেক্ট করে দেবে। বাকি সকলেও এটাই ভাবছিল, কিন্তু সবাইকে একদম অবাক করে দিয়ে ইয়ন তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। সে বলে, স্কুল ছুটির পর আমরা একসাথে বাসায় যাব, আমার জন্য অপেক্ষা করবে। এই শুনে বাকিরা তো পুরো অবাক হয়ে যায়। সবথেকে বেশি অবাক হয় কিম নিজেই। এরপর দেখা যায় ছুটির পর সবাই চলে গিয়েছে, কিন্তু কিম বসে অপেক্ষা করছে। এরপর ইউন এসে প্রথমেই তার মোবাইলটা চেয়ে নেয় এবং তার ফোন নাম্বারটা তার মোবাইলে সেভ করে দেয়। এরপর সে তার মোবাইলের নোটপ্যাডে লিখতে শুরু করে, আমার বয়ফ্রেন্ড খুব কম কথা বলে, তার নাম কিম। প্রথম দিনেই বয়ফ্রেন্ড বলে ফেলায় কিম তো একটু নড়চড়ে বসে। সে তাকে বিষয়টা খুলে বলে যে তাকে প্রপোজ করেছিল জ্যাংয়ের একটা চ্যালেঞ্জের জন্য, মানে তার ডেস্কমেট ডংসুকে বাঁচানোর জন্য। এই শুনে ইউনের মন খারাপ করার কথা, কিন্তু সে বলে তুমি অনেক ভালো মনের মানুষ, বন্ধুর জন্য অনেক চিন্তা করো। ইউন জানায় সেও নাকি মন থেকে তাকে পছন্দ করে না, শুধু জীবনে একটু নতুনত্বের জন্য রিলেশনশিপ ট্রাই করে দেখছে। সে তাকে 3টে শর্ত দিয়ে বলে, আমরা কথা বলবো খুব শর্ট করে, দ্বিতীয়ত দুজন ডেট করব শুধুমাত্র স্কুল ছুটির পর, আর আমরা একে অপরের প্রতি কোনো ফিলিংস রাখতে পারবো না। এসব শর্ত মেনে কিম তার সাথে ডেট করতে শুরু করে দেয়। ইউন তাকে অনেক প্রশ্ন করতে থাকে, যেমন তার পছন্দের রং কি, সে কি খেতে ভালোবাসে, তার কোন কোন বিষয় অ্যালার্জি আছে ইত্যাদি। আর এইসব তথ্য ছোট ছোট করে নোট আকারে লিখে রাখছিল। এরপর সে কিমের সাথে একটা সেলফি তুলে তাদের প্রথম ডেটের স্মৃতি হিসেবে। এরপর দেখা যায় স্কুল থেকে বাস স্টেশন পর্যন্ত কিমকে প্রশ্ন করে করে একদম জ্বালিয়ে মারছে। কিম একটু কনফিউজড ছিল, সে বুঝতে পারছিল না ইউন সবকিছু নোট করে কেন রাখছে। কিছুক্ষণ পর বাস চলে আসলে ইউন প্রথমে গিয়ে সিটে বসে পড়ে এবং কিমকে তার পাশে বসার জন্য ডাকে। এরপর দুজন একসাথে বাসার দিকে রওনা হয়। ইউন যেহেতু তার সম্পর্কে জানতে চাইছে, তাই কিম নিজে থেকেই বলে ওঠে, আমার এই গানটা অনেক পছন্দ, তাছাড়া আমি কোনো খেলাধুলা পছন্দ করি না, কারণ অনেক দৌড়দৌড়ি করলে ঘেমে যাই। এভাবে তারা অনেক গল্প গুজব করে একটা ভালো সময় কাটায়। রাতের বেলা কিম ঘুরতে গেলে দেখতে পায় ইউন তাকে গুড নাইট মেসেজ করেছে। পরদিন সে স্কুলে যাওয়ার সময় বাসে বসে ইউনের জন্য অপেক্ষা করতে থাকে। মনে মনে আশা করছিল ইউনের সাথে বসে স্কুলে যাবে, কিন্তু কোনো স্টপেই ইউন আসে না। এরপর স্কুলে পৌঁছানোর পর দেখা যায় সবাই তাকে একজন হিরোর মতো সম্মান করছে, কারণ যে ইউন কারো প্রপোজ অ্যাকসেপ্ট করতো না, এমনকি কারোর সাথে কোনো কথাও বলতো না, সে তার সাথে ডেট করছে। যাই হোক, কিম নিজের সিটে গিয়ে দেখে আজকে তার বসার জায়গাটা একদম পরিষ্কার, মানে জ্যাংরা তার ডেস্কমেট ডংসুকে বিরক্ত করা ছেড়ে দিয়েছে। এজন্য খুশি হয়ে ডংসু তাকে ধন্যবাদ জানিয়ে একটা জুস উপহার দেয়। এরপর লাঞ্চ ব্রেকের সময় সে ইউনকে দেখে কথা বলবে বলে ভাবে, কিন্তু তখনই তার শর্তের কথা মনে পড়ে যায় যে স্কুলে রিলেশন নিয়ে কোনো কথা বলা যাবে না।
সেই কথা মনে পড়ায় সে তাকে সেখানে দেখেও না দেখার ভান করে চলে যায়। ইউনও তাকে দেখে তেমন কোনো পাত্তাই দেয় না। কিন্তু তাদের দুজনের এই পাশ কাটিয়ে চলে যাওয়াটা ইউনের বেস্ট ফ্রেন্ড মিন বেশ ভালোভাবেই খেয়াল করে। এরপর মিন নিজেই কিমের কাছে গিয়ে বলে, তুমি ইউনকে ডেট করা বন্ধ করে দাও, কারণ আমি জানি তোমরা দুজনে একে অপরকে পছন্দ করো না, শুধু নাটক করে চলেছ। তবে কিম অস্বীকার করে। এরপর মিন নিজেই কিমের মোবাইল নম্বরটা তার ফোনে নিয়ে নেয়। আসলে সে কিমকে পছন্দ করে। এইদিকে এসব আবার দেখছিল জ্যাং। সে আবার পছন্দ করে মিনকে। সে মনে করতে থাকে কিম একই সাথে দুটো মেয়েকে পটানোর চেষ্টা করছে। এরপর ছুটির সময় কিম স্কুলের বাইরে আসলে ইউন আচমকা তার সামনে চলে আসে। সে তার জন্যই অপেক্ষা করছিল। এরপর সে কিমের হাত ধরে টেনে নিয়ে যায়। দেখা যায় দুজন একটা মলে এসে অনেক এনজয় করছে। তারা ক্লো মেশিনে গেম খেলে, বিভিন্ন প্রাইজ জিতে এবং দারুণভাবে অনেকটা সময় একসাথে কাটায়। ইউন বাড়িতে ফিরে দিনের সবকিছু কম্পিউটারে নোট হিসেবে লিখে রাখত। তো এভাবেই খুব সুন্দরভাবে তাদের দিন এগোতে থাকে। প্রতিদিন ইউন স্কুল শেষে তাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যেত। কিম ধীরে ধীরে তাকে মন থেকে পছন্দ করা শুরু করে। একদিন ইউন তাকে নিয়ে একটা ক্যারিওকিতে যায় এবং সেখানে কিম তার পছন্দের গানটা ইউনের জন্য গেয়ে শোনায়। তবে সে অনেক বেশি নার্ভাস ফিল করছিল। তাছাড়া সে প্রচণ্ড লজ্জাও পাচ্ছিল। আর যথারীতি ইউন এসব কিছুই তার নোটে লিখে রাখে। এইদিকে মিন তাদের এই কাণ্ডকীর্তি খুব মনোযোগ দিয়ে খেয়াল করে যাচ্ছিল। সে কিমকে ইউনের পেছনে ঘুরতে বারণ করেছিল ঠিকই, কিন্তু মিন বুঝতে পারে ইউন কিমের সাথে ডেটিংয়ে গিয়ে বেশ খুশি আছে। সেটা বুঝতে পেরে মিনু তার বান্ধবীর এই খুশিতে অনেক আনন্দিত হয়। এরপর একদিন কিম দেখে জ্যাংকে কয়েকটা ছেলে বেধড়ক মারধর করছে। প্রথমে সে বিষয়টা তেমন পাত্তা না দিলেও জ্যাংকে অনেক বেশি আহত করে ফেলেছে দেখার পর সে ওই ছেলেদের উপর আক্রমণ শুরু করে। তবে সেই ছেলেগুলো যখন কিমের দিকে তীরে আসে, ঠিক তখনই কেউ চিৎকার করে বলে ওঠে, এখান থেকে পালিয়ে যাও, না হলে আমি প্রিন্সিপালকে ভিডিও দেখিয়ে দেব। তারা ঘুরে তাকাতেই দেখতে পায় জানালা থেকে ইউন আর মিন এই মারামারির ভিডিও রেকর্ড করে ফেলেছে। এইদিকে সেই ছেলেগুলো ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। এভাবে ইউনরা তাদেরকে বাঁচিয়ে নেয়। না হলে বেচারা কিমের ভাগ্যে আজকে ভালোই উত্তম মাধ্যম ছিল। যাই হোক, কিম জ্যাংয়ের ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে দিচ্ছে। তখন মিন আর ইউনও সেখানে উপস্থিত ছিল। জ্যাং শুধু মিনকেই বারবার দেখছিল। এইদিকে কিম ভালোভাবেই বুঝে ফেলে জ্যাং মিনকে পছন্দ করে। এখন জ্যাং কিমকে জিজ্ঞেস করে, তুমি আগে কেন বাঁচাতে এলে না? কিম বলে, আমি মারামারি পছন্দ করি না। ইউন হাসতে হাসতে বলে, বুঝতে পেরেছি, তুমি তো ঘামতে পছন্দ করো না, এই জন্যই হয়তো মারপিট করতে চাওনি। এরপর রাতের বেলা দেখা যায় কিম তার মায়ের মৃত্যুবার্ষিকী পালন করছে। তার বাবা মিস্টার হান ভীষণ মিস করছিল তার স্ত্রীকে। কিম তাকে অতীতের কথা ভুলে গিয়ে জীবন নিয়ে নতুন করে ভাবতে বলে, কিন্তু তার বাবার বুকের ভেতরে জমানো কষ্টটা এতই গভীর ছিল যে তিনি চাইলেও তাকে ভুলতে পারে না। পরদিন কিম স্কুলে গেলে জ্যাং সারাক্ষণ তার পিছু পিছু ঘুরতে থাকে। কিম এক পর্যায়ে বিরক্ত হয়ে জিজ্ঞেস করে, তুমি আমার পিছু নিচ্ছ কেন? সে বলে, তোমার তো কোনো বন্ধু নেই, তাই আমি তোমাকে সুযোগ দিচ্ছি আমার বন্ধু হওয়ার। এরপর সে সরাসরি কিমকে জিজ্ঞাসা করে, তুমি আর ইউনকে সত্যিই ডেট করছো নাকি সবকিছুই নাটক? আর স্কুলে তোমরা এমনভাবে থাকো কেন যেন কেউ কাউকে চেনো না? কিম তখন বলেই ফেলে যে আমরা ঠিক করেছি স্কুলে একে অপরের সাথে কথা বলবো না। কিন্তু পরক্ষণেই সে নিজেকে থামিয়ে বলে, 1 মিনিট, আমি তোমাকে এসব কথা বলছি কেন? এই বলে সে চলে যেতে থাকে। কিন্তু জ্যাং তাকে আবারও থামিয়ে দেয় এবং জিজ্ঞাসা করতে থাকে, এটাই কি তোমার জীবনের প্রথম প্রেম? কিম কোনো মতে কথা ঘোরানোর চেষ্টা করে, কিন্তু ছেলেটা তাকে বারবার রাগিয়েই যাচ্ছিল। এরপর ইউন লাইব্রেরিতে কিমের সাথে পড়াশোনা করতে আসে, কিন্তু সে পড়াশোনা করার বদলে খাতায় কিমের ছবি আঁকতে ব্যস্ত হয়ে পড়ে। কিম তখন কাগজে লিখে তাকে মনে করিয়ে দেয় যে সামনেই এক্সাম, তাই পড়াশোনায় মন দাও। এরপর সে কাগজের টুকরায় লিখে ইউনকে উইকেন্ডে ডেট করতে নিয়ে যাওয়ার পারমিশন চায়। এটা পরে তো ইউন অনেক বেশি খুশি হয় এবং সাথে সাথেই হ্যাঁ লিখে দেয়। এরপর উইকেন্ডে তাদের দুজনের দেখা হয়। ইউনকে দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল সে ভীষণ খুশি। কিম সেদিন নিজের হাতে ইউনের জন্য খাবার বানিয়ে নিয়ে আসে, যেটা দেখে ইউন অবাক হয়ে যায়। সে ভেবেছিল কিম রান্না করতে জানে না, তবে কিম জানায় সে ঘরের সমস্ত কাজ নিজেই করে, কারণ তার মা আর এই পৃথিবীতে নেই। ছোটবেলা থেকে সে নিজের যত্ন নিজেই নিতে শিখেছে। এটা শুনে ইউন অনেক কষ্ট পায়। তবে কিমের হাতের রান্না, এই সুন্দর মনোরম জায়গা এবং কিমের সাথে কাটানোর প্রতিটা মুহূর্ত ইউনকে চরম আনন্দিত করছিল। কিম বারবার লুকিয়ে লুকিয়ে ইউনের দিকে দেখে, কিন্তু ইউন যখনই তাকে এই কাজ করতে ধরে ফেলত তখনই এবার কিম লজ্জায় অন্যদিকে মুখ ঘুরিয়ে নিত। বাসে করে ফেরার সময় ইউন ক্লান্ত হয় কিমের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। কিম চুপচাপ তার দিকে তাকিয়ে থাকে। সে যেন ধীরে ধীরে ইউনের মায়ায় পড়ে যাচ্ছে। তবে হঠাৎ করেই ইউন খুব ঘাবড়ে গিয়ে ঘুম থেকে জেগে ওঠে। সে কিমকে চিনতে না পেরে জিজ্ঞাসা করে, তুমি কে? এরপর সে খুব বাজেভাবে ভয় পেয়ে বাস থেকে নেমে যায়। কিম এসবের কিছুই বুঝতে পারে না। সে ইউনকে থামানোর চেষ্টা করে। ইউন কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করে, আমি এখন কোথায় আছি?
কিম তাকে বোঝানোর চেষ্টা করে তারা ডেটে এসেছিল। এই শুনে ইউন কান্না করতে শুরু করে দেয়। সে বলে আমার কিছুই মনে নেই। এরপর সে অন্য একটা বাসে উঠে সেখান থেকে পালিয়ে যায়। কিম তার পেছন পেছন দৌড়ায়, কিন্তু একসময় ক্লান্ত হয়ে সে থেমে যায়। ঠিক সেই সময় ইউন বাসের ভেতর থেকে তার বান্ধবী মিনকে ফোন করে এবং সবকিছু বলে। ভাগ্যক্রমে মিন আবার তার রোগের ব্যাপারটা জানতো, এজন্য সে তাকে নোট খুলে পড়তে বলে। ওইদিকে কিমের কাছে মিন ফোন করে তাকে ইউনের ব্যাপারে সবকিছু খুলে বলে। এরপর দেখা যায় ইউন নিজের নোট খুলে অজরে কান্না করছে। তার মনে পড়ে যায় সেই দিনটার কথা, যেদিন কিম প্রথমবার তাকে ডেটের জন্য জিজ্ঞাসা করেছিল, আর সে নিজেই তাকে অ্যাকসেপ্ট করেছিল এবং তাকে অনেকগুলো শর্ত দিয়েছিল। আসলে সে কিমের সাথে যোগাযোগ সীমিত রাখার শর্ত দিয়েছিল, যেন কিম তাকে এমন কোনো সময় কল না করে যখন সে কিমকে পুরোপুরি ভুলে গিয়েছে। আর স্কুলে কথা না বলার শর্তটা সে এই জন্যই দিয়েছিল, যাতে সে নিজের স্মৃতিগুলোকে সামলে রাখতে পারে। আর কেউ কাউকে সত্যিকারে ভালোবাসতে পারবে না এই শর্ত দিয়েছিল, কারণ সে জানতো একদিন না একদিন সে তাকে ভুলে যাবে। যখন সম্পর্কটাই টিকবে না তখন শুধু শুধু মায়া বাড়িয়ে কি লাভ। যাই হোক, এই সবকিছু মনে পড়ার পর ইউন ভেতর থেকে ভেঙে পড়ে। এরপর সে সাহস করে কিমের সাথে দেখা করে। ইউন বলে আমি তোমাকে মনে করার চেষ্টা করছি। দেখা যায় সে তার রোগের কথা কিমকে বোঝাতে শুরু করেছে। বলে আমি ঘুমালেই সব স্মৃতি মুছে যায়, আগের দিনের কিছুই মনে থাকে না। কিম তাকে শান্ত করে বলে তোমার এখনোই আমাকে সব কথা বলার কোনো দরকার নেই, তুমি এত প্রেশার নিও না। এরপর দুজন সেখানে বসে অনেকক্ষণ আড্ডা দেয়। এর মাঝেই কিম বলে আজকের এই ঘটনাগুলো চাইলে সে ডায়েরিতে না লিখলেও পারে, তাহলে কাল সকালে তোমার এগুলো কিছুই মনে থাকবে না। ইউন অবাক হয়ে জিজ্ঞাসা করে তুমি আসলে কি বোঝাতে চাইছো? কিম তখন বলে আমি তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত সত্যিই খুব উপভোগ করি, আর আমি চাই না আমাদের মাঝের এই সম্পর্কটা কোনোভাবে বদলে যাক। তাই তোমার ওই হারানোর স্মৃতিকে আমরা ধোঁকা দিব। আমরা দুজন একদম সেভাবেই থাকবো যেভাবে আমরা এতদিন ছিলাম। আজকের স্মৃতি তোমার মনে থাকবে না। তো এরপর কিম বাসায় এসে ইউনের সেই রোগটা নিয়ে ঘাটাঘাটি করে। এরপর সে স্কুলে গিয়ে ইউনের জন্য অপেক্ষা করতে থাকে। ইউন প্রতিদিনের মতো কিমের সাথে খুব স্বাভাবিকভাবে কথা বলে, যেন গতকাল কিছুই হয়নি। এইদিকে কিম স্বস্তির নিঃশ্বাস ফেলে, কারণ সে আশ্বস্ত হয় যে ইউনের কিছুই মনে নেই। এরপর তারা ঘুরতে বেরিয়ে পড়ে। দেখা যায় মিনের সাথে দেখা করে কিম তাকে ধন্যবাদ জানাচ্ছে, কারণ সে গতকাল রাতে তাকে ফোন করে ইউনের অবস্থা জানিয়েছিল। মিন বলে ইউনের এই রোগের কথা অন্য কেউ যেন না জানে। কিম তার কথায় রাজি হয়। সে বলে ঠিক বলেছ, মানুষ এমনিতেও খুব একটা ভালো হয় না, ইউনের ক্ষতি করতে পারে। মিন তখন জিজ্ঞাসা করে তোমার ব্যাপারটা কি, তুমি ইউনের ক্ষতি চাও নাকি ভালো? কিম তখন বলে আমি শুধু চাই ওর কাটানো প্রতিটা দিনের প্রতিটা মুহূর্ত যেন সুন্দর হয়। আমি চাই ওর ডায়েরিটা যেন শুধুমাত্র সুন্দর আর শোকের স্মৃতি দিয়ে ভরা থাকে। সে জানিয়ে দেয় ইউনকে বারণ করেছে গতকালের কষ্টের কথাগুলো ডায়েরিতে না লিখতে, কারণ সে চায় না ইউন তাকে ছেড়ে দূরে পালিয়ে যাক। মিন সবকিছু শুনে বলে ঠিক আছে, আমি তোমার উপর বিশ্বাস রাখছি, তুমি কিন্তু ওকে কখনো ছেড়ে যেও না। এরপর রাতের বেলা কিম তার বাবাকে জানিয়ে দেয় তার জীবনে একটা মেয়ে আছে, মানে তার একজন গার্লফ্রেন্ড আছে। এই কথা শুনে তার বাবা অনেক আনন্দিত হয়, কারণ অবশেষে তার ছেলে মায়ের স্মৃতিচারণ করে দুঃখ কষ্ট থেকে বেরিয়ে আসছে। সে খুশিতে কিমের হাত খরচের টাকাও বাড়িয়ে দেয়। পরদিন ইউনকে নিয়ে ঘুরতে যাওয়ার কথা, তখন দেখা যায় জ্যাং আর মিনও তাদের সাথে যুক্ত হয়ে গিয়েছে। এতে কিম তো একটু বিরক্ত হয়ে যায়, কারণ সে চায় ইউনের সাথে একা সময় কাটাতে। যাই হোক, এরপর তারা চারজন সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে একটা অ্যাকোয়ারিয়ামের উদ্দেশ্যে। আসলে ইউনের ইচ্ছা ছিল সে পেঙ্গুইন দেখবে। দেখা যায় জ্যাং পুরো রাস্তা জুড়ে মিনের সাথে ফ্লার্টিং করতে করতে যাচ্ছে। এরপর তারা সবাই অ্যাকোয়ারিয়ামে গিয়ে অনেক মাছ দেখে। এভাবে তারা সেখানে অনেক এনজয় করে, কিন্তু শেষমেশ জানতে পারে আজকে পেঙ্গুইন দেখানো হবে না। এই দেখে ইউনের মনটা খারাপ হয়ে যায়। এরপর কিম তাকে নিয়ে আসে একটা বিচে। সেখানে তারা দুজন একটা সুন্দর মুহূর্ত কাটায়। সে নিজেকে একদম মুক্ত আর স্বাধীন অনুভব করতে থাকে। এভাবে দিন গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়। চলে যাওয়ার সময় কিম ইউনের জুতোটা বেঁধে দিয়ে বলে তুমি চাইলে আমি প্রতিদিন এভাবেই তোমার জুতো বেঁধে দিব। ইউন তখন বলে ঠিক আছে, আর হ্যাঁ, এই জায়গাটা সত্যিই খুব সুন্দর, আমি এখানে আবার তোমার সাথে আসতে চাই। এই শুনে কিম খুশি মনে রাজি হয়ে যায়। এরপর রাতের বেলা ইউন আজকের দিনের সব স্মৃতি তার ডায়েরিতে লিখে রাখে। পরদিন মিন ইউনকে একটা জায়গায় নিয়ে যায়। ইউন জানতো না সে কোথায় যাচ্ছে। হঠাৎ করে দেখতে পায় কিম আর জ্যাং পেঙ্গুইনের পোশাক পরে তাদেরকে সারপ্রাইজ দিতে এসেছে। ইউন তো অনেক খুশি হয়, কিন্তু কিম অনেক লজ্জা পেতে শুরু করে। আসলে আইডিয়াটা ছিল জ্যাংয়ের, সে মিনকে ইমপ্রেস করতে কাজটা করেছে। কিন্তু দেখা যায় ইউন ঠিকই কিমের সাথে ছবি তুলছে, তার অনেক প্রশংসা করছে। কিন্তু মিন তো একটু পাত্তা দেয় না জ্যাংকে। বেচারা জ্যাং একটা ছবি তোলার জন্য অনেক কাকতি মিনতি করে। অবশেষে মিনের মনটা একটু নরম হয় এবং তারা চারজন মিলে একটা ছবি তোলে। রাতের বেলা ইউন সেই ছবিগুলো দেখে অনেক আনন্দিত বোধ করছিল। এরপর সে নোটপ্যাডে আবারও সবকিছু লিখে রাখে। হঠাৎ করে তার মনটা ভীষণ খারাপ হয়ে যায়, কারণ সে জানে এই স্মৃতিগুলো আবার সে ভুলে যাবে। আর এই ভয়টা তাকে ভিতর থেকে অনেক যন্ত্রণা দিচ্ছিল। কিম প্রতিদিন তাকে কত খুশি রাখে, কিন্তু সে এই খুশির অনুভূতিগুলো ভুলে যায়। শুধু ডায়েরিতেই পড়ে থাকে সেই লেখাগুলো। তাই সে চাইছিল, ইস, যদি এই স্মৃতিগুলো আমি ধরে রাখতে পারতাম।
যাই হোক, পরদিন কিম তাদেরকে তার বাবার স্টুডিওতে নিয়ে আসে। জ্যাং তো প্রতিদিনের মতো আজকেও মিনের সাথে ফ্লার্টিং করতে শুরু করে, আর মিন যথারীতি তাকে একদমই পাত্তা দেয় না। এমন সময় কিমের বাবা সবার জন্য জুস নিয়ে আসে। মিন হঠাৎ খেয়াল করে দেখে কিমের বাবা মানে মিস্টার হান অনেক বড় একজন ফটোগ্রাফার ছিলেন এবং সে তার অনেক বড় ফ্যান। এমনকি তার ইনস্টাগ্রামও সে ফলো করে অনেক বছর ধরে। দেখা যায় মিন মিস্টার হানের সাথে সরাসরি কথা বলতে লজ্জা পাচ্ছিল, তাই সে জ্যাংয়ের মাধ্যমে তাকে জিজ্ঞাসা করে সে কেন এখন আর ছবি পোস্ট করে না। মিস্টার হান বলে সে এখন অনেক ব্যস্ত থাকে, এই বলে সে কথা এড়িয়ে যায়। আসলে সে তার স্ত্রীর মৃত্যুর পর থেকেই অনেক বদলে গিয়েছে। ফটোগ্রাফি ছেড়ে দিয়ে সারাদিনের বেশিরভাগ সময় উদাসীন হয়ে থাকে। কিম অবশ্য বারবার তার বাবার জীবনটাকে স্বাভাবিক করার চেষ্টা করত। পরদিন কিম স্কুলে গেলে মিনের কাছ থেকে জানতে পারে ইউন নাকি এখন রাতে ঘুমাতে ভয় পাচ্ছে। মানে বলা যায় সে ইচ্ছা করে রাতে ঘুমায় না, কারণ সে চায় না তার প্রতিদিনের এত সুন্দর সুন্দর স্মৃতিগুলো মুছে যাক। এই শুনে কিম খুব চমকে যায়। সে বলে আমি তো প্রতিদিন ওকে ভালো আর খুশি রাখার চেষ্টা করছি। মিন তখন বলে এটাই তো ইউনের জন্য কষ্টের, ওর দিনটা যত বেশি সুন্দর কাটে সেই দিনটাকে ভুলে যাওয়া ওর জন্য ততটাই যন্ত্রণাদায়ক হয়। এরপর দেখানো হয় ইউন সারাদিন শুধু সেই ডায়েরিটাই পড়তে থাকে। তার ঘুম পেলেও সে অনেক কষ্টে নিজেকে জাগিয়ে রাখার চেষ্টা করে, যাতে সে তার ভালোবাসার মুহূর্তগুলো ভুলে না যায়। এইদিকে কিমও ইন্টারনেটে ইউনের এই রোগের চিকিৎসার উপায় খুঁজতে থাকে। এরপর একদিন কিম ইউনের জন্য একটা উপহার নিয়ে আসে, আর কাকতালীয়ভাবে ইউনও কিমের জন্য ঠিক একই রকম একটা উপহার নিয়ে এসেছিল। তবে কিম বলে তোমার উপহারটা বেশি সুন্দর। ইউন তাকে জানায় সে নিজের হাতে এটা বানিয়েছে। সে যখন মিডল স্কুলে পড়ে তখন সে এই আর্ট করত, কিন্তু পরবর্তীতে সে আর্ট করা ভুলে গিয়েছিল। কিম তাকে বোঝায় সে এটা ভুলে যায়নি, এটাকে বলা হয় প্রসিডিউরাল মেমোরি। যেমন খেলাধুলা, গান বাজনা বা গাড়ি চালানো এসব মানুষের শরীরের গভীরে এমনভাবে মিশে যায় যা সারা জীবন থেকে যায়। এটা বডির মাসল মনে রাখে, ব্রেন নয়। ইউন বাসায় গিয়ে ঘাটাঘাটি করে দেখে কিম সত্যি বলেছে, এমন কিছু জিনিস আছে যেগুলো বডিকে ট্রেন করালে সেটা মনে রাখা যায়। এরপর সে আরও বেশি চেষ্টা করতে থাকে তার স্মৃতি যত বেশি সম্ভব ধরে রাখার জন্য। এভাবেই তাদের দিন পার হচ্ছিল। প্রতিদিন কিম তাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যেত এবং সেখানে তারা অনেক আনন্দ করত। এরপর একদিন তারা ঠিক করে একটা মেলায় ঘুরতে যাবে। ইউন সুন্দর একটা ড্রেস পরে সেখানে হাজির হয়। কিম এসে তাকে দেখে মুগ্ধ হয়ে বলে আজকে তোমাকে অনেক বেশি সুন্দর লাগছে। এরপর তারা চারজন মিলে মেলায় ঘুরে ঘুরে দেখতে থাকে। কিম তাদের অনেক কিছু কিনে খাওয়ায়। দেখা যায় মিন এখন আগের মতো জ্যাংকে তেমন অবহেলা করে না, ধীরে ধীরে তাকে পছন্দ করা শুরু করেছে। সে জ্যাংকে নিয়ে অন্যদিকে চলে যায় আইসক্রিম খেতে। আসলে সে কিম আর ইউনকে একটু একান্তে সময় কাটানোর সুযোগ করে দেয়। এরপর কিম ইউনকে নিয়ে চলে যায় একটা ক্রুজ শিপে। একটু পর সেখানে ফায়ারওয়ার্কস বা আতশবাজির শো শুরু হয়। এই সুন্দর মুহূর্তটা ইউনের অসম্ভব রকমের ভালো লাগছিল। তবে সে মনে মনে এটাও ভাবছিল যে এই স্মৃতিটুকু সে মনে রাখতে পারবে না। তখন কিম নিজে থেকেই বলে ওঠে তুমি পারবে, তুমি অবশ্যই তোমার স্মৃতি ধরে রাখতে পারবে, এটা আমার বিশ্বাস। তখন ইউনের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। সে বলে আমি বোধহয় আমাদের রিলেশনশিপের তৃতীয় শর্ত ভঙ্গ করেছি। কিম বলে আমি সেই শর্ত অনেক আগেই ভেঙে ফেলেছি। এই বলে সে তাকে কিস করে বসে। মনে হচ্ছিল সবকিছু যেন ঠিক হয়ে গিয়েছে, কিন্তু না, এখনো ভাগ্যের খেলা বাকি ছিল। এরপর দেখানো হয় ইউন প্রতিদিনের মতোই ডায়েরির নোটসগুলো দেখে ঘুম থেকে উঠছে। কিন্তু এবার একটা খুব অদ্ভুত ঘটনা ঘটে। তার কিমের কথা বিন্দুমাত্র মনে নেই। সে তার বান্ধবীর সাথে দেখা করে, কিন্তু একবারের জন্য কিমের নাম মুখে নেয় না। দেখা যায় ক্লাসরুমে কিমের সিটটা একদম খালি পড়ে আছে। এইদিকে ইউন একদম স্বাভাবিকভাবে ক্লাস করছিল। স্কুল ছুটি হলে সে জ্যাং আর মিনকে বলে চলো আমরা তিনজন আগেরবারের মতো ফায়ারওয়ার্কস দেখতে যাই। মানে তার জীবনে যে কিমের অস্তিত্ব ছিল সেটা কোনোভাবেই বোঝা যাচ্ছে না। তবে তার ব্যাগের চেইনে কিমের দেওয়া একটা মেডেল ঝুলছিল। আবার সে নিজের অজান্তেই কিমের সেই পছন্দের গানটা শোনে। সে কিমের শেখানো পদ্ধতিতেই নিজের জুতো বাঁধে। তার শরীর কিমকে মনে রেখেছে, হয়তো হৃদয়টাও, কিন্তু তার ব্রেনে কিমের কোনো অস্তিত্ব নেই। দেখা যায় একদিন সে মিনের সাথে তার কলেজে এডমিশন নিয়ে কথা বলছে। মানে তারা খুব শীঘ্রই কলেজে ভর্তি হবে। মিন বলে তাকে আর্টস নিয়ে পড়াশোনা করতে, কারণ সে খুব ভালো ছবি আঁকতে পারে। তখন ইউন তার একটা ডায়েরি বের করে তার আঁকা কিছু ছবি দেখানোর জন্য। সেই ডায়েরির প্রতিটা পাতায় ছিল কিমের ছবি। সে জানে না এই ছেলেটা কে, তার শুধু মনে হয় এই ছেলেটা তার অনেক আপন কেউ, তাকে অনেক চেনা চেনা মনে হয়। মিনকেও ছেলেটার সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু মিন চুপ করে থাকে। এখানে ঘটনার প্রবাহ চলে আসে ফ্ল্যাশব্যাকে। দেখা যায় কিম একদিন মিনকে বলেছিল সে জন্ম থেকেই একটা গুরুতর হৃদরোগে আক্রান্ত। তার অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। কতদিন সে বেঁচে থাকতে পারে তার কোনো নিশ্চয়তা নেই। এই শুনে মিন অনেক বেশি বিস্মিত হয়ে পড়েছিল। এরপর দিন ইউন স্কুলের গেটে কিমের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু কিম সেদিন আসে না। আবার তার ফোনটাও ছিল বন্ধ। সে খুব অস্থির হয়ে একা একাই রাস্তায় হাঁটতে থাকে। ঠিক তখনই মিনের একটা ফোন আসে, আর মিন তাকে সেই দুঃসংবাদটা দেয়, অর্থাৎ কিম আর এই পৃথিবীতে নেই। এই খবরটা শোনার পর ইউনের বুকটা যেন এক মুহূর্তে কেঁপে ওঠে।
তার চারদিকে শুধুই এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এসেছে। এরপর দেখা যায় মিন আর জাং সেখানে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। আর ইউনের অবস্থা ছিল খুবই খারাপ। সে পুরোপুরিভাবে ভেঙে পড়ে, মানে শোকে একেবারে পাথর হয়ে যায়। অনুভূতি প্রকাশ করার মতো ভাষাও হারিয়ে ফেলেছিল সে। আর এই ঘটনার পর থেকে ইউন প্রচণ্ড রকমের ডিপ্রেশনে ভুগতে থাকে। মিন তাকে সামলানোর আপ্রাণ চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। এরপর সে সব থেকে নিষ্ঠুর কাজটা করতে বাধ্য হয়। আসলে কিম মৃত্যুর আগেই মিনকে অনুরোধ করেছিল তার যদি কিছু হয়ে যায় তাহলে সে যেন ইউনের স্মৃতি থেকে তাকে মুছে ফেলে, আর মিনও সেটাই করে। এক রাতে ইউন যখন ঘুমিয়ে পড়ে তখন সে তার ঘরে এসে ডায়েরি থেকে সব স্মৃতি বদলে দিতে থাকে। কিমের দেওয়া প্রতিটি জিনিস তার ঘর থেকে সরিয়ে ফেলে। তার ঘরের দেয়ালের কিমের ব্যাপারে লেখা সবকিছু খুলে নিয়ে যায়। ইউনের ফোনটাও নতুন একটা ফোন দিয়ে পাল্টে দেয়, মানে ইউনের জীবন থেকে কিমের সমস্ত স্মৃতি একদম মুছে ফেলা হয়েছে। তারা দুজন একসাথে যেসব রাস্তায় হেঁটেছিল সেই রাস্তাগুলো আজ একদম ফাঁকা পড়ে আছে। দেখে মনে হয় কেউ যেন ইউনের জীবনের খুব সুন্দর একটা অধ্যায় পুরোপুরি কেটে বাদ দিয়ে দিয়েছে। পরদিন যখন ইউন তার ডায়েরি পড়ে তখন সে জানতে পারে তার জীবনে কিম বলে কেউ কোনোদিন ছিলই না। সে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে থাকে। মিন আর বাকি সবাই তার সামনে শক্ত থাকার অভিনয় করে যাচ্ছিল, কিন্তু তারা প্রতিদিন কিমের বাসায় গিয়ে বসে থাকত এবং কিমের পোশাকগুলো দেখে কান্না করত। মিস্টার হানও অনেক কষ্টে তার চোখের জল আটকে রাখত। এরপর একদিন সকালে সবকিছু হঠাৎ করেই বদলে যায়। ইউন ঘুম থেকে উঠে তার বাবা মায়ের সাথে ব্রেকফাস্ট করছিল। হঠাৎ করেই তার গত রাতের সব কথা মনে পড়ে যায়। এই শুনে তার বাবা মা ঘাবড়ে গিয়ে দ্রুত তাকে ডাক্তারের কাছে নিয়ে আসে। ডাক্তার জানায় ইউনের অবস্থার অনেক উন্নতি হয়েছে। সে ইউনকে বলে, এখন থেকে তোমার মস্তিষ্কে কোনো ছবি বা অনুভূতি ভেসে উঠলে সেটার পেছনে ছুটবে যতক্ষণ না তুমি আসল সত্যিটা খুঁজে পাচ্ছ। এরপর ইউন মিনকে বলে, এখন আর আমি আগের মতো সব ভুলে যাই না, কিন্তু দুর্ঘটনার পরের কিছু স্মৃতি এখন আমার মস্তিষ্ক থেকে ফাঁকা হয়ে আছে। আমার মনে হচ্ছে আমি খুব মূল্যবান কিছু একটা হারিয়ে ফেলেছি। আমার বিশ্বাস আমি খুব শীঘ্রই সবকিছু মনে করতে পারবো। এই কথা শুনে মিন খুব ভয় পেয়ে যায়। এরপর সে ইউনের ঘরে গিয়ে দেখে ইউন তার ঘরের দেয়ালে খাতায় সব জায়গায় শুধু কিমের ছবি এঁকে রেখেছে। ইউন বলে, আমি জানতে চাই এই ছেলেটা কে, তাই বারবার ওর ছবি আঁকছি যেন কিছু একটা মনে পড়ে। এসব শুনে মিন পাথরের মতো দাঁড়িয়ে থাকে। তার খুব গিল্টি ফিল হচ্ছিল। এরপর বাড়ি গিয়ে সে ওই বাক্সটা বের করে যেটার ভেতর সে কিমের সমস্ত স্মৃতি লুকিয়ে রেখেছিল। পরদিন সে বাক্সটা নিয়ে ইউনের হাতে তুলে দেয় এবং তার কাছে ক্ষমা চেয়ে কান্নায় ভেঙে পড়ে। ইউন যখন সেই ছবি, ভিডিও আর পুরনো স্মৃতিগুলো দেখে তখন সে বুঝতে পারে তার জীবনে কিম নামে একটা ছেলের অস্তিত্ব ছিল যাকে সে অসম্ভব রকমের ভালোবাসত এবং সেও তাকে প্রচণ্ড ভালোবাসত। আসলে তাদের দুজনের দেখা হয়েছিল স্কুলে দেখা হওয়ার অনেক আগেই। কিম নিয়মিত চেকআপের জন্য হসপিটালে যেত। সেই একই হসপিটালে যেত ইউনও। সেখানেই তাদের প্রথম দেখা। ইউন সেটা একটা কাগজে লিখেও রেখেছিল, কিন্তু কিছুই মনে নেই। যাই হোক, এরপর সে কিমের সাথে কাটানো প্রতিটা মুহূর্তের ছবি, ভিডিও এসব কিছু একটার পর একটা দেখতে শুরু করে। এরপর একদিন সে কিমের বাবার সাথে দেখা করতে যায়। সে ইউনকে কিছু একটা দিয়ে বলে, এটা তোমার কাছে রেখে দাও। আসলে ইউন যে উপহারটা নিজের হাতে বানিয়ে কিমকে দিয়েছিল সেটা ইউনকে ফেরত দিয়ে দিচ্ছে, কারণ সে মনে করে এটা তার কাছে থাকা উচিত। ইউন তখন খুব কষ্ট নিয়ে বলে, আমার তো কিছুই মনে নেই কিমের সম্পর্কে। আসলে সে বুঝতে পারছিল কিম তার বয়ফ্রেন্ড ছিল, কিন্তু সেই মুহূর্তের অনুভূতিগুলো ফিল করতে পারছিল না। মিস্টার হান তাকে খুব শান্ত গলায় বলে, আমাদের স্মৃতি ধীরে ধীরে মুছে যেতে পারে, কিন্তু যে মানুষটা মনের ভেতর একবার জায়গা করে নেয় সে আর কখনো যায় না। এই শুনে ইউনের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে। এরপর থেকে সে প্রতিদিন তাদের কাটানো সেই পুরনো জায়গাগুলোতে যায়। সেই সমুদ্রের পার, ফাঁকা রাস্তা, সেই পুরনো বেঞ্চ, প্রতিটি জায়গায় ইউনের মনে হতে থাকে কিম যেন তার পাশেই হেঁটে চলেছে। সে কিমের স্মৃতিগুলোকে আঁকড়ে ধরেই বাঁচতে শুরু করে। তার কাছে মনে হয় সে কিমকে হারায়নি, সে শুধু কিমকে এমন একটা জায়গায় সযত্নে লুকিয়ে রেখেছে যেখান থেকে তাকে চোখে দেখা যায় না ঠিকই, কিন্তু প্রতিটি মুহূর্তে তাকে একটু হলেও অনুভব করা যায়। সে মনে মনে বলে, আমি তোমাকে ভুলে গিয়েছি ঠিকই, কিন্তু কথা দিচ্ছি একটু একটু করে তোমাকে আমার স্মৃতিতে ফিরিয়ে আনবো। আবারও যদি কখনো ভুলে যাই তবুও থামবো না। সারা জীবন তোমাকে স্মৃতির পাতায় নয় বরং হৃদয়ের মাঝখানে আগলে রাখবো। আর এখানেই এই গল্পের একটা মর্মান্তিক সমাপ্তি ঘটে।